কলকাতা থেকে দুদিনের জন্য টুক করে ঘুরে আসলাম দীঘা থেকে। এবারে আমরা নিজেদের গাড়িতে যাইনি, গেছি বাসে করে। আমি থাকি বারাসাত, তাই হাবড়া দীঘার রুটের ভোর 6টার বাসে আমরা রওনা দিই দীঘার উদ্দেশ্যে। 8:30টার দিকে একটানা চলে আসার পর কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালো বাস। সবাই যে যার মতো চা জলখাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে 15-20 মিনিট পর আবার রওনা দিলাম। নন্দকুমারের পর থেকে রাস্তায় জ্যাম থাকার জন্য পৌঁছতে প্রায় 11টা বাজলো। বাস আমাদের নামালো ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে আসার পর এখানে প্রচুর অটো, টোটো, ভ্যান পাওয়া যায় হোটেলে যাওয়ার জন্য। আমরা ছিলাম নিউ দীঘাতে, সেই মতো একটা বড় অটোতে আমরা 9 জন লাগেজ সমেত উঠে পড়লাম। দীঘা বাস স্ট্যান্ড আর স্টেশনের মাঝেই হচ্ছে নবনির্মিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির। হোটেলে যাওয়ার আগেই বাইরে থেকে মন্দির দর্শনটা হয়েই গেল আমাদের। আমরা 5 মিনিটের মধ্যেই এসে পৌঁছলাম ঢেউসাগরের একদম অপোজিটে সি রিসর্টে, যেটা আমাদের দুদিনের জন্য বুক করা হয়েছিল। এই সি রিসর্টটি বেশ বড়, এদের পরপর 2টো বিল্ডিং রয়েছে, আর বাইরেটাও বেশ সুন্দর করে সাজানো বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে। পরে তোমাদের বাইরেটা ঘুরিয়ে দেখাবো। আমরা ফার্স্টেই চলে আসলাম রিসেপশানে। এখানে এসেই পেলাম ওয়েলকাম ড্রিঙ্ক। রিসেপশনের যাবতীয় কাজকর্ম সারার পরে আমরা রুম পেলাম। এবারে তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা ছিলাম 3rd ফ্লোরে। আমাদের রুমটা ছিল পুল ভিউ রুম। রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো। রুমে ঢুকতেই রয়েছে একটা বেশ বড় বেড, যেখানে 3 জন আরামসে থাকা যায়। ঘরে সাফিসিয়েন্ট লাইট ছিল, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, এসি ফ্যাসিলিটিসও রয়েছে। বেডের দুপাশেই রয়েছে 2টো বেডসাইড টেবিল, তাতে রয়েছে ইন্টারকম এবং একটা মেনু বুক, আর রয়েছে বেশ সুন্দর একটা কোজি সোফা সেট। উল্টো দিকেই রয়েছে একটা ডেস্ক, যার নিচেই রয়েছে একটা মিনি ফ্রিজ, উপরে রয়েছে টিভি, আর সঙ্গে ছিল 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল, গ্লাস, আর টি কফি করার জন্য কিছু সরঞ্জাম এবং ইলেকট্রিক কেটেল। পাশেই ছিল একটা বেশ বড় মিরর এবং আলমারি, যেখানে জামা কাপড় তো রাখাই যায়। সঙ্গে রয়েছে একটা লকার। পাশেই রয়েছে বাথরুম, যেখানে গিজার, কোমোড, শাওয়ার সব কিছুই অ্যাভেলেবেল ছিল। মানে একদম পারফেক্ট একটা হোটেলের রুম যেরকম হতে পারে ঠিক সেরকম। সঙ্গেই ছিল টয়লেট সেট, যেখানে ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, ছোট সাবান সব কিছুই দেওয়া ছিল। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বেশ সুন্দর একটা ব্যালকনি ছিল, যেখান দিয়ে বেরোলে পুরো বাইরের ভিউটা সুন্দর দেখতে পাওয়া যায়। ব্যালকনিটাও বেশ বড় সড়ো। ব্যালকনি দিয়ে উঁকি দিলেই নিচে রয়েছে সুইমিং পুল, আর ওই দূরে দেখা যাচ্ছে ঢেউসাগরের মেন গেট। রুমে একটু ফ্রেশ হয়ে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা 1টা নাগাদ নেমে পড়লাম পুলে। বেশ ঘন্টাখানেক ধরে চলল আমাদের দাপাদাপি। রইল তার কিছু ঝলক। জলে প্রচুর দাপাদাপি করে বেলা 3:30টার সময় উঠে স্নান সেরে ফ্রেশ হয়ে বেরোলাম লাঞ্চের উদ্দেশ্যে। টোটো করে চলে এলাম নিউ দীঘা বিচের কাছে নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে পরপর অনেকগুলো হোটেল রয়েছে এবং রেস্টুরেন্টও রয়েছে। এখানে আমরা খেয়েছিলাম মটন থালি, চিকেন থালি
আর ফিশ থালি। রান্নাগুলো ছিল বেশ ভালো। সবজি তরকারি সবই মোটামুটি চাইলেই ওনারা দিয়ে যাচ্ছিলেন। বেশ ভালো করে খাওয়া দাওয়া শেষ করে পরন্ত বিকেলে আমরা চলে এলাম বিচে। এই বিকেলবেলার ওয়েদারটা বেশ মনোরম ছিল, বেশ হাওয়াও দিচ্ছিল, সাথে আস্তে আস্তে বিচের ধারে ভিড়ও জমতে শুরু করেছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সমুদ্রের ধারে। এখান থেকেই প্রথম আমরা সমুদ্র দর্শন করলাম। এখানেই যে বোট রাইডগুলো হয় সেটা এখান থেকেই শুরু হয়। প্রচুর লোকও সেই বোট রাইডও করছিল। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা 5টা নাগাদ রওনা দিলাম জগন্নাথ মন্দির দেখার জন্য। একটা অটো ধরে আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। ভাড়া পড়লো পার হেড 10 টাকা করে। এখানে পৌঁছানোর পরে দেখি তুমুল ভিড়, তেমনি বিশাল লম্বা লাইন। টিকিট কাটার গল্প নেই, তবে জুতো জোড়া বাইরে রেখেই তারপরে ভিতরে ঢুকতে হয়। জুতো রাখার জন্য এখানে আলাদা করে একটা বিল্ডিং করা রয়েছে, সেখানে জুতো জমা করে আমরা লাইনে দাঁড়ালাম। সেখানে লাইন এমনই যে 3-4 পাক ঘুরে আসার পরে তবেই মন্দিরের মূল দরজায় গিয়ে পৌঁছানো গেল। বলতে গেলে প্রায় 500-600 মিটার খালি পায়ে পাক খেয়ে হেঁটে মন্দিরে এন্ট্রি করতে হবে। যাই হোক, ঘেমে নিয়ে একসা হয়ে মন্দিরে গিয়ে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই মনটা বেশ ভালো হয়ে গেল। চত্বরটা বেশ সুন্দর আর বিশাল বড়, এক কথায় চোখ জুড়িয়ে যাবে এরকম জায়গায় আসলে। আর সেই সময় ছিল সূর্যাস্তের সময়। আস্তে আস্তে সূর্যটাও ডুবতে বসেছে। চারপাশটা এত সুন্দর লাগছিল যে বলার নয়। ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে আমরা মন্দির চত্বরটা ঘুরতে শুরু করলাম। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দির নির্মাণ করা হয়েছে। সেখানে যে যে জিনিসগুলো বিদ্যমান সমস্ত কিছুই এই মন্দিরেও তৈরি করা হয়েছে। আমি জানি অনেকেই এই দীঘার জগন্নাথ মন্দির ঘুরে ফেলেছ, তাই আমি আর নতুন করে কিছু আর বললাম না। যারা এখনও যাওনি তারাও ভালো করে এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ মন্দিরটা দেখে নাও, আর যারা ঘুরে এসছো তারাও আরেকবার স্মৃতিরোমন্থন করে নাও। জগন্নাথদেব দর্শন করে বেরোনোর পর দেখি সূর্যদেব অস্ত গেছেন। ধীরে ধীরে মন্দির ও তার চারপাশ আলোকিত হয়ে উঠেছে। অসাধারণ লাগছিল যখন আলোগুলো জ্বলে উঠেছিল। আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম বাইরের দিকে। এরপর আমরা 7টা নাগাদ
বেরিয়ে গেলাম মন্দির থেকে, চলে আসলাম সমুদ্র সৈকতে। তবে মন্দির কিন্তু এখানে 8টাতেই বন্ধ হয়ে যায়। বিচ মার্কেটে যখন আসি তখন দেখি প্রচুর লোক এখানে কেনাকাটাও করছেন এবং খাওয়া দাওয়াও করছেন। আমরা চলে আসলাম মাছের দোকানগুলোতে, সেখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে। কিছু মাছের আইটেম কিনে আমরা চলে আসলাম হোটেলে। জিনিসগুলো খুব সুন্দর রান্না করেছিল। আমরা চিংড়ি মাছ, ভেটকি মাছ আর পমফ্রেট নিয়ে আসি হোটেলে। গল্প আড্ডা দিতে দিতে সেই আইটেমগুলো আমরা খাই। সঙ্গে রাত্রে ডিনারে ছিল চিকেন চাউমিন। চিকেন চাউমিনটাও বেশ ভালো ছিল, এটা আমরা হোটেল থেকেই নিয়েছিলাম, খুবই টেস্টি। তোমাদেরকে রাত্রিবেলার হোটেলটা আমাদের কীরকম ছিল একটু ঘুরিয়ে দেখাই। হোটেলের বাইরেই রয়েছে পার্কিং লট, এখানে একসাথে অনেকগুলো গাড়ি বাইক দাঁড়াতে পারে। ভেতরে ঢুকলেই রয়েছে বেশ সুন্দর একটা গার্ডেন মতো এরিয়া, যার একটা সাইডে রয়েছে দোলনা করা রয়েছে, আরেক সাইডে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে একটা রুফটপ এরিয়া, যেখানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান করা যায়, যেরকম বার্থডে হোক কি অ্যানিভার্সারি হোক সেলিব্রেট করা যায়। সুইমিং পুলের পাশেই রয়েছে বেশ সুন্দর বসার জায়গা, বেশ সুন্দর লাইটিং রয়েছে এখানে। রিসেপশনের বাঁদিকেই রয়েছে রেস্টুরেন্ট, আর তারপরেই চলে গেলেই রয়েছে লিফট এবং সিঁড়ি, যেখান দিয়ে পৌঁছে যাওয়া যাবে রুমে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 9টা নাগাদ চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখানে ছিল বাফেট ব্রেকফাস্ট, যেটা রুমের সঙ্গেই কমপ্লিমেন্টারি। এখানে ব্রেকফাস্ট শুরু হয় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, তার মধ্যেই ব্রেকফাস্ট সেরে নিতে হয়। যেহেতু বাফে ব্রেকফাস্ট, তো এখানে প্রচুর আইটেম ছিল। প্রথমেই ছিল জুস, তারপরেই ছিল ফ্রুটস, পোহা, মিহিদানা, পাস্তা, ব্রেড বাটার, এছাড়াও লুচি, সবজি আর চা কফির অপশান তো ছিলই। বেশ পেট ভরে খাওয়ার মতোই সমস্ত কিছু আইটেমও ছিল, বেশ টেস্টিও ছিল। তো ব্রেকফাস্ট সেরে আমরা রুমে চলে আসি। এরপর 11টা নাগাদ আমরা একটা টোটো করে রওনা দিই ওশিয়ানিয়া সি বিচের উদ্দেশ্যে। এই বিচটা উদয়পুরের ঠিক আগে, শুনলাম নতুন হয়েছে। তবে এই ওশিয়ানিয়া বিচে যাওয়ার আগে এখানে ওশিয়ানিয়ার নিজস্ব হোটেল রয়েছে, যেখানে রুমস অ্যাভেলেবেল রয়েছে, টুকটাক রেস্টুরেন্টও রয়েছে আশেপাশে, এবং সুন্দর বেশ পার্ক মতো করা রয়েছে। এই রিসর্টের পাশ দিয়েই বিচে যাওয়ার রাস্তা করা রয়েছে। তো আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে বিচের কাছে পৌঁছতে হয়। রাস্তাটার দুপাশে বেশ ঝাউবনও রয়েছে। এই ঝাউবনের মধ্যে দিয়ে কিছুটা দূর গেলেই রয়েছে ওশিয়ানিয়া সি বিচ। আমরা যে সময়টায় গেছিলাম সেই সময়টায় ছিল ভাটা, তো সমুদ্র তখন অনেকটা দূরেই ছিল। আমরা বিচে নেমে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় ধরে এগিয়ে চললাম উদয়পুর বিচের দিকে। বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা উদয়পুর সি বিচের দিকে চলে আসলাম। এসে একটা ছাওয়া ঘেরা জায়গায় এসে আমরা বসলাম। যদিও উদয়পুর সি বিচটা আরও কিছুটা দূরে ছিল, কিন্তু সেখানে ছিল বীভৎস রকমের ভিড় আর মাইকের প্রবল শব্দ। তো আমরা এই ফাঁকা জায়গাতেই বসে গেলাম, সাথে বাচ্চারাও বসে গেল তাদের নিজেদের খেলনাবাটি নিয়ে খেলতে। বিচে বসেই মাছ ভাজা, কাঁকড়া ইত্যাদি টুকটাক স্ন্যাক্স আইটেম খেতে খেতে সমুদ্রটাকে উপভোগ করে আমরা আবারও ঘণ্টাখানেক পরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে উদয়পুর বিচের ধারেই চলে আসলাম, কারণ এখান থেকে বেরিয়েই আমরা টোটো ধরে হোটেলে ফিরব। এই জায়গাটা ছিল বেশ ভিড়, তো যথারীতি আমরা
চলে আসলাম টোটো স্ট্যান্ডে। সেখান থেকে পার হেড 10 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম হোটেলে। হোটেলে ফিরে আবারও আমরা নেমেছিলাম পুলে। তারপর স্নান টান সেরে একটুখানি লাঞ্চ সেরে নিয়ে আমরা রেডি হয়ে বেরোলাম বিকেলবেলায় সি বিচের উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে এই দিনের আলো থাকতে থাকতেই হোটেল চত্বরটা একটু ঘুরিয়ে দেখাই। হোটেলের বাইরেই তো রয়েছে সুইমিং পুল। যেহেতু হোটেলটার দুটো বিল্ডিং রয়েছে, দুটো বিল্ডিংয়ের মাঝখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক, যেখানে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে এবং কিছু চেয়ার এবং সোফা রয়েছে, যেখানে বসে গল্প আড্ডা দিয়ে সময় কাটানো যায়। আশেপাশে যদিও আরও অনেক হোটেল রয়েছে, তবে একদম ফ্রন্টে এই হোটেলটা বেশ ভালোই ছিল আমাদের। সুইমিং পুলটা মাঝখানে আর দু সাইডেই বেশ সুন্দর গার্ডেন করা রয়েছে এবং সেখানে বসার জায়গাও রয়েছে। আর যেহেতু সুইমিং পুলের ঠিক উপরেই একটা রুফটপ মতো করা রয়েছে, তো ছোটোখাটো পার্টি এখানে করাই যায়। বেশ সুন্দর সাজানো গোছানো, একদম টিপটপ। বারে বারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটাকে ক্লিন করে দিচ্ছে এখানকার স্টাফরা, আর স্টাফেদের বিহেভিয়ারও বেশ ভালো। এরপর আমরা চলে আসলাম ঢেউসাগরে, যেটা ছিল আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। এখানে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ঢেউসাগরের ভেতরে। এন্ট্রান্সেই রয়েছে বেশ বড় একটা জিরাফের ফ্যামিলি, যেখানে 8খানা জিরাফ রয়েছে, আর ভেতরটাও বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এই ঢেউসাগর বিকেলবেলাতেই ওপেন হয়। ভেতরেও বেশ কিছু অ্যাক্টিভিটি করারও জায়গা রয়েছে, তবে বাচ্চাদের জন্য যে টুকটাক যে চড়ার জিনিসগুলো থাকে সেরকম কিছু একটা চোখে পড়ল না। ভেতরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এবং গেম জোন রয়েছে, আর প্রচুর ভিড়। আমরা হাঁটতে হাঁটতে চত্বরটা ঘুরে দেখছিলাম। এখানে একটা টয় ট্রেনও ছিল, যেটা ছোট বড় সবাইকেই তাতে চাপিয়ে পার্কটা ঘুরিয়ে নিয়ে আসে। আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে আসলাম বিচের কাছাকাছি জায়গায়, কিন্তু ঢেউসাগর থেকে বিচে যেতে গেলে অনেকটা ঘুরপথে বাইরে যেতে হয়, তো আমরা আর বাইরে যাইনি, ভেতরেই হাঁটতে হাঁটতে ঘুরছিলাম। ভেতরটা বেশ সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে, আর এত লোকের ভিড় সেখানে যে কোনো কিছুই ঠিক জমছিল না। আর যেহেতু সন্ধেবেলা হয়ে এসছে, আর খাবারের দোকানও যেরকম রয়েছে তেমনি প্রচুর খেলারও আইটেম রয়েছে, কিন্তু বাচ্চাদেরকে আর কোনো গেম জোনে ঢোকানো হয়নি, তারা খাবার দেখেই দৌড়িয়েছে সেদিকে। আমরাও এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা খাবারের স্টলে। এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিল। আমরা নিয়েছিলাম কোল্ড কফি, ম্যাঙ্গো শেক, এছাড়াও চিকেন পকোড়া, ফ্রাইড মোমো, সুইট কর্ন প্রভৃতি টুকটাক আইটেম আমরা নিয়েছিলাম এবং দামও মোটামুটি সাফিসিয়েন্ট ছিল। তো খাওয়া দাওয়া করে সন্ধেটা ওখানেই এক সময় উপভোগ করে আমরা টোটো ধরে চলে আসি মেন সি বিচে। সি বিচে এসে বোল্ডার পার করে এসে বসলাম সমুদ্রের ধারে। বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল চারপাশে। বেশ অনেকক্ষণ এখানে বসে আমরা সময় কাটালাম, আর রাতের বেলায় সমুদ্রটাকেও বেশ ভালো উপভোগ করছিলাম আমরা। নটা নাগাদ মার্কেটে আসলাম। এসে সবার জন্য টুকটাক কিছু কেনাকাটা যেগুলো ছিল সেগুলো করে নিয়ে আমরা আবারও কিছু মাছের আইটেম কিনে ফিরে এলাম হোটেলে। যেহেতু সারাদিন সেরমভাবে খাওয়া হয়নি, টুকটাক এটা ওটা দিয়েই আমাদের লাঞ্চ টাঞ্চগুলো হয়েছে,
তো সেই হিসেবেই আমরা সন্ধেবেলার ওই কিছু স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম আর সঙ্গে নিয়ে এসেছিলাম কিছু মাছের আইটেম। আর আমরা হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন আর মাশরুম চাউমিন, সঙ্গে রুটি আর তড়কা। আমরা যে মাছের আইটেমগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো ছিল চিংড়ি মাছ, চিতল মাছ আর পকোড়া। সবকটা আইটেমই ছিল বেশ দারুণ আর খুব টেস্টিও ছিল। তো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আমরা শুয়ে পড়লাম। পরদিন ছিল চেক আউট করার পালা। এখানে 10টার সময় রুম ছেড়ে দিতে হয়। তো লাগেজপত্র গুছিয়ে নিচে এসে ব্রেকফাস্ট করতে গেলাম। আমার আসার একটু দেরি হওয়াতে আমি ভিডিও করতে পারিনি, কারণ খাবারের আইটেমও সেরকম কিছু ছিল না, মানে শেষ হয়ে গেছিলো আমার আসার আগেই। তো যাই হোক, আমি স্যান্ডউইচ, অল্প একটু পোহা আর চা সঙ্গে ডিম টোস্ট খেয়ে ওখান থেকে চলে আসি। আরও অনেক আইটেম ছিল, ফ্রুটস ছিল, লুচি সবজি ছিল, তো সেগুলো আমার কোনোটাই জোটেনি। যাই হোক, এখানে রুম ছেড়ে দেওয়ার পরে লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম তালসারির উদ্দেশ্যে। তালসারি যেতে একটা বড় অটো আমরা ভাড়া করেছিলাম, তো যেখানে আমাদের ভাড়া পড়েছিল 400 টাকা। তালসারি নিয়ে যাবে, আবার ওখান থেকে ঘুরিয়ে হোটেলে ড্রপ করে দেবে। প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে আমাদের তালসারি পৌঁছতে। মেন রোড দিয়ে ঘুরতে ঘুরতে আমরা গ্রামের ভেতরের রাস্তা ধরেও এগিয়ে চললাম। চারপাশটা বেশ অন্যরকম লাগছিল, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় যে আমরা ঢুকেছি তাতে পরিবেশটাই আমূল পরিবর্তন হয়ে গেছিল। আর এমনিও উড়িষ্যার মেন রোডগুলো কিন্তু একদম এক কথায় দারুণ। তো পরিবেশটা যখনই বদলে গেল, মনটাও বেশ ভালো হয়ে গেল। যাই হোক, আমরা এসে পৌঁছলাম তালসারিতে। তালসারিতে যাওয়ার আগে এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে, আর রয়েছে মাছের বিশাল বড় আড়ত। যদিও এখানে এসে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আরও বেশ কিছু সুন্দর জায়গা হবে এই তালসারি, কিন্তু না, মাছের আড়তটা পার করার পরেই দেখলাম বেশ খানিকটা উঁচু বাঁধানো জায়গা, তারপরেই রয়েছে একটা নদীর মতো জায়গা যেখান থেকে সমুদ্র বেশ দূরে, আর অনেকগুলো ডিঙি নৌকোও এখানে রয়েছে যেগুলো মাছ ধরতে যায়। আর দূরে রয়েছে বেশ কয়েকটা বড় বড় লঞ্চ, যাতে করে লোকে সমুদ্রে যাচ্ছে আবার ঘুরে চলে আসছে। আর সেই সময় এত রোদের তাপ ছিল যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর অনেকেই এই রোদের মধ্যেই ছাতা মাথায় দিয়ে সেই লঞ্চে করে যাচ্ছিল ঘুরতে। আমরা এই রোদের মধ্যে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে চারপাশটায় এক ঝলক ঘুরে নিয়ে ফিরে আসলাম আবার টোটোতে। এরপর 1টা নাগাদ আমরা ফিরে আসি হোটেলে। আমাদের ওল্ড দীঘা থেকে বাস ছিল 2:30 নাগাদ। তো হোটেলেই বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে টোটো ভাড়া করে চলে আসি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের বাস ছাড়বে বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমার দীঘা ট্রিপের একটা ছোট্ট ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করো। আর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা অল করে দিও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।